টক শোতে বাংলাদেশের আন্দোলনকে এইড করার বিষয়টা আসছে, যেখানে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের কিছু এলজিবিটিকিউ ইনফ্লুয়েন্সারদেরকে ফান্ডিং করা হয়েছে, কিছু র্যাপারদেরকে ফান্ডিং করা হয়েছে। সেটা ডকুমেন্টেড। সমস্ত ফান্ডিং আসলে ডকুমেন্টেড থাকে না, আনডকুমেন্টেড ফান্ডিংও থাকে। এখন সেই ফান্ডিং এর বিষয়টা থেকে অনেকে অবশ্যই ষড়যন্ত্রের গন্ধ তো পাওয়ার মতোই, তো সেই ষড়যন্ত্রের গন্ধ থেকে বিষয়টা পুরোপুরি শিফট হয়ে গেছে যে এটা আমেরিকা ষড়যন্ত্রে হওয়া একটা রেজিম চেঞ্জ, নট জোক, এবং একটা খুবই শক্তিশালী রেজিম চেঞ্জ, এটাও ইটস নট আ জোক। এটার জন্য রিসোর্স লাগে, এই জেল ব্রেকগুলো করতে টাকা পয়সা লাগছে, ফান্ডিং অফকোর্স ছিল, ফান্ডিং ছাড়া তো পসিবল না। এর মধ্যে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগে গেছে, সেই যুদ্ধের কারণে রাশিয়ার যত অ্যালাই আছে এদেরকে যদি উইকেন্ড করা যায়, ইটস নট অনলি অ্যাবাউট সেন্ট মার্টিন। পুতিন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এবং আমেরিকা কখনোই চায় না যে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হিসেবে রাশিয়া আসুক। তো রাশিয়ার শক্তিটাকে উইকেন্ড করার জন্য রাশিয়ার অ্যালাইদেরকে কাট অফ করার একটা খুব ভালো মোটিভেশন এখানে ছিল, ডেমোক্র্যাটরা এক্সট্রিম ন্যাশনালিস্ট, সো সেটা ঠিক আছে। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে সবাই যে জিনিসটা মিস করতেছে, জিনিসটাকে এমনভাবে দেখাচ্ছে যে আমেরিকা এসে স্পুন ফেড করে দিয়ে গেছে আমাদের বাংলাদেশিদেরকে, এই তোমরা আন্দোলন করো, আসো বাবা তুমি পাশে বসো, আমি তোমাকে হচ্ছে আন্দোলন চামচ দিয়ে গিলাই দিতেছি। বিষয়টা আসলে আমার কাছে মোটা গেল এরকম মনে হয় না। আমাদের প্রাইমারি ন্যারেটিভ যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে বাংলাদেশিরা খুবই শান্তিপ্রিয়, সুজলা সুফলা শস্য শ্যামলা টাইপের মানুষ ছিল। এরকম একটা ওই যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গাছ ভরা আম, এরকম একটা সিচুয়েশন থেকে হুট করে আমেরিকার ইন্টারভেনশনে আমাদের এত কিছু হয়ে গেছে। এবং কোনো আমেরিকার ইন্টারভেনশনই আমার কাছে মনে হয় না ইন্টারনাল পলিটিক্সের এইড ছাড়া সম্ভব ছিল। এখন পর্যন্ত কিং জং উন একে কিচ্ছু করতে পারে না, বালো ছিটতে পারে না, সত্যি কথা বলতে। তো যদি আমার মনে হয় যে ইন্টারনাল পলিটিক্সটা যদি টাইট থাকে তাহলে আমার মনে হয় না যে আমেরিকান ইন্টারভেনশন আসলেই সম্ভব। এখন আমি আমার ইন্টারনাল পলিটিক্সের কথা বলতেছি। আমরা যদি কালচারটাকে সবসময় উপেক্ষা করি, আমাদের আজীবন মারা খাইতে হবে। কেন মারা খাইতে হবে? কারণ আমার কাছে মনে হয় যে প্রথম কথা, শেখ হাসিনার রেজিমের ব্যাপারে আমি কিছু একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমার স্ট্যান্সটা প্রো আওয়ামী না, অ্যান্টি ইসলামিস্ট। যদিও ইন প্র্যাকটিস প্রো আওয়ামী আর অ্যান্টি ইসলামিস্ট প্রায় ইন্টারচেঞ্জেবলি দেখা যাইতে পারে এবং রেজাল্ট প্রিটি মাচ সেম, কিন্তু আমার মেইন ফিয়ারটা ছিল রাইট উইং রাইজ এবং ডানপন্থার একটা উত্থান। সেটা আমার ওয়ার্স্ট নাইটমেয়ার হ্যাজ কেম ট্রু। তো আমার বক্তব্য হচ্ছে অ্যান্টি ইসলামিক জায়গা থেকে আমি সবসময় সমালোচনাগুলো করি, বা কোন একটা দল আমাদের এখানে যদি এমন একটা দল হুট করে চলে আসে যে নিশ্চিত করবে বাংলাদেশে কোনো ইসলামের শাসন হবে না, আমি দেখা যাবো সেই দলকে যে ভোট দিয়ে আসতেছি। সো এখানে আসলে আওয়ামীর সাথে জিনিসটা এতখানি কানেক্টেড না, কিন্তু ইন প্র্যাকটিস এটা কানেকশনটা চলে আসে। তো ওই জায়গা থেকে যদি বলি যে বাংলাদেশে ইসলামিস্টদের একটু চাপে রাখছে, একটু চাপে রাখা একটা দলই ছিল হচ্ছে আওয়ামী লীগ, আর বাকিরা সরাসরি পৃষ্ঠপোষকতা করে, একদম নির্লজ্জভাবে করে। তো নির্লজ্জভাবে যারা পৃষ্ঠপোষকতা করে এবং যারা সাথে নিয়ে ইসলামিস্টদেরকে কোলে নিয়ে রাজনীতি করে, তাদের প্রতি আসলে আমার ভালো লাগা ভালোবাসা থাকার কোনো কারণ নাই। এবং বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান একটা ইনএভিটেবিলিটি ছিল। এই জিনিসটা যদি কেউ না বুঝে, তাহলে আমার মনে হয় যে এটা বাংলাদেশ চিনে নাই একটা জিনিস। আর হচ্ছে বাংলাদেশে কেন এই উত্থানগুলো হইলো, এখন আমি আসতেছি স্টেপ বাই স্টেপ। জামাতের পলিটিক্স আমি অনেক আগে বলছি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের পলিটিক্স করে। জামাত কখনোই মাঠের রাজনীতি তো করে, কিন্তু তার থেকে অনেক বেশি করে হচ্ছে প্রতিষ্ঠানের রাজনীতি। তো বাংলাদেশের জামাতের প্রাতিষ্ঠানিকরণ প্রতিষ্ঠানে জামাতের ইনফ্লুয়েন্স গুলো যদি আমরা দেখি, রেটিনা, তারপরে উদ্ভাস হয়তো জামাতের না, প্রাইমেট কি আমি জানি না, ওমেকা খুব সম্ভবত। তো এই ধরনের কোচিং সেন্টারগুলো সমস্ত জামাতে ইনফ্লুয়েন্সড। তো এরা যেটা করে, এবং রেটিনার কিন্তু রেপুটেশনও আছে যে রেটিনার স্টুডেন্টদেরকে লিক হওয়া যে কোয়েশ্চেনগুলো এরা প্রোভাইড করে, পয়সার বিনিময়ে এটা করে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার একটা ঐতিহ্য, প্রশ্ন ফাঁস হওয়া, সেটায়
বিভিন্ন কোচিং সেন্টার থেকে প্রশ্ন কালেক্ট করে তারপর স্টুডেন্টদেরকে চান্স পাওয়া যায়। এটা যদি খুব বেশি পার্সেন্টেজও না হয়, আমি ধরে নিতে পারি 5% মেডিকেল স্টুডেন্ট এভাবে চান্স পাইছে, 5% ক্যালিবারে, মানে 5%-এর বেশি হয়তো 95% ক্যালিবারে আছে, 5% আছে এরকম প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে আসা। এবং রেটিনায় যারা পড়াশোনা করে তারা তো একটা ব্রেন ওয়াশিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, সেখান থেকে ভালো স্টুডেন্ট চলে আসে এবং লেজিটিমেট গুড স্টুডেন্টই আছে যারা মেডিকেলে চান্স পায়। তো এই প্রতিষ্ঠানগুলো যেটা করে যে এই প্রতিষ্ঠানগুলো এদেরকে এন্ডোর্স করে এবং এখনো বিশ্ববিদ্যালয় লেভেলে সবচেয়ে আমি কি বলবো বেনেভোলেন্স বা যে কর্মীদের প্রতি সবচেয়ে সহানুভূতিশীল প্রতিষ্ঠানটাই হচ্ছে ছাত্র শিবির। ওইখানে আপনি যদি জয়েন করেন, আপনার থাকা খাওয়া আপনার সেফটি এগুলো নিয়ে ওরা ভালোই কনসার্ন থাকে। তো আপনারা যদি শিবিরের অংশ হন, তারা আপনার থাকা খাওয়া, আপনাদের নিরাপত্তা, আপনারা যাতে হলে সিট পান, এই জিনিসগুলো নিয়ে, বা সিট না পাইলেও তা আপনাকে কিভাবে হচ্ছে আবাসন করে দেওয়া, অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে হবে সেটাও তারা জানে। এবং ওদের অনেকগুলো প্রজেক্টও আছে, পথ শিশুদের নিয়ে অনেক প্রজেক্ট আছে, তারা অনেক কিছু করে। তাদের ইবনে সিনা মেডিকেল আছে, তাদের ব্যাংক আছে, ইসলামিক ব্যাংক আছে। সো তারা যেটা করে কি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন বসায় রাখে, যেখানে প্রতিষ্ঠানগুলো ইসলামাইজড হইতে থাকে, ওই প্রতিষ্ঠানে তাদের একটা প্রভাব। এটা অনেকটা মিশনারি স্ট্র্যাটেজি। মিশনারিরাও, খ্রিস্টান মিশনারিরাও এভাবে করে মিশনারি, এটার প্রক্রিয়াটার নাম হচ্ছে এভাঞ্জেলাইজেশন, আর জামাত বা ইসলামিকদের প্রক্রিয়াটার নাম হচ্ছে দাওয়া। তো জামাতদের যেটা দাওয়া, মিশনারিদের এভাঞ্জেলাইজেশন এভাবেই করে। ওরা ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি করে। নটর ডেম আছে, হোলি ক্রস আছে। বাংলাদেশে অবশ্য মিশনারিদের খুব একটা বেল নাই, কিন্তু অন্য অন্য জায়গায় মিশনারিরা যখন আসে, তারা করে কি ওই মিশনারি কনভার্সনের জন্য তারা অনেক ভালো ভালো, ইভেন এখনো আমি সেই অ্যাডভান্টেজ নিয়ে যেতেছি। আমি চার্চে যাই হচ্ছে ফ্রিতে খাবার খাওয়ার জন্য, চার্চে যাই, ওখানে বসি, ফ্রিতে খাবার খাই। ওরা ভাবতেছে আমাকে কনভার্ট করতেছে, আমি জিন্দিগিতেও কনভার্ট হব না, কিন্তু আমি ঠিকই খাবার খাইতেছি। তো ওরা যে খাবার দেওয়া, ওরা কিন্তু খোঁজ খবর নেয়। আমি যদি চার্চে যাই, তারা যেটা করবে কি আমি ঠিক মতো আছি কিনা, আমার আবাসন ঠিক আছে কিনা, আমার কোনো টাকা লাগবে কিনা, এই কোয়েশ্চেন গুলো করে। যে তোমার কি এই মাসে বাজার করার মতো টাকা আছে কিনা, তোমার কি অ্যাকোমোডেশন আছে কিনা, তুমি কি ভালো হাউজিং পাইতেছো কিনা, তোমার কি কোনো বিল রিলেটেড সমস্যা হচ্ছে কিনা। সো এই ধরনের কোয়েশ্চেন গুলো তারা করে, খুবই কেয়ার করে। তো আমি কেয়ারের অ্যাডভান্টেজটা সমানে নিতে থাকি, কিন্তু আমি জীবনও কনভার্টেড হব না, কোনোভাবেই সম্ভব না। তো ওই প্রক্রিয়ায় আমি দেখছি যে জামাতরা চলে। এখন এটা গেল জামাতের একটা প্রাতিষ্ঠানিক স্ট্র্যাটেজি, এটা ওরা কৌশলী। এবং এরপর আসলো আমাদের এখনকার যুগের সবচেয়ে বড় কি বলবো যে সংস্কৃতির উপরে প্রভাব বিস্তার করে, এর থেকে বড় কোনো টুল নাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার থেকে বড় কোনো নাগরিক সাংবাদিকতার কথা বলেন, মানুষকে ইনফ্লুয়েন্স করার কথা বলেন, গুজব রটানো বলেন, মানুষের বিনোদনের জায়গাও বলেন, সবই কিন্তু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বিনোদন যেটা, এটা আমি কতখানি পছন্দ করি, একদমই না। এটার কারণ হচ্ছে এখন যেটা করে মানুষের অ্যাটেনশন স্প্যান নামতে 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 দূর হয়ে গেছে। ইনফরমেশন বম্বার্ডিং হইতে থাকে। আমি নিজেই দেখাচ্ছি যে একদিনে 40 থেকে 50টা নিউজ পড়তেছি, 40 থেকে 50টা। মানে আই এম কাইন্ড অফ আ ফাস্ট রিডার। সো আমি দেখা যায় যে 10 মিনিট স্ক্রলে আমার প্রচুর অন্তত 20টা নিউজ তো পড়াই হয়। আর আমি যদি 30 মিনিটও স্ক্রল করে 40-50 নিউজ একদম কমেন্ট সেকশন সহ দেখতেছি। এবং এইটাতে আমাদের সমস্যা হয় কি, আমি এটা পলিটিক্যালি না, এটা একটু অ্যাপলিটিক্যালি যাই। এটাতে আমাদের সমস্যা হয় কি, আমরা যে বই পড়তাম, আমরা যে ভালো মুভি দেখতাম, ধৈর্য ধরে একটা ভালো আর্ট এনজয় করা এবং তৈরি করা, সেই ধৈর্যটা আমাদের চলে গেছে। আমাদের অধৈর্য হওয়া বা ইম্পালসিভ হওয়া, এটা অনেকভাবেই বেড়ে গেছে। বাংলাদেশ আগে থেকে ইম্পালসিভ ছিল। আমাদেরকে নিয়ে একটা কালচারাল ন্যারেটিভই আছে যে হুজুগে বাঙালি। তো আমরা ইম্পালসিভই ছিলাম, আমরা কখনোই খুব একটা শান্ত জাতি ছিলাম না। সেই ইম্পালসিভ জাতির ইম্পালস আরো বাড়াই দিছে। এবং এক একটা সময় আমার প্যানিক অ্যাটাক হইতে থাকে কমেন্ট সেকশন গুলোতে। এত নোংরা 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 কথা, মানে একদমই নেগেটিভ একটা নেতিবাচক শব্দ না দিয়ে ছাড়া কমেন্ট সেকশন আমি পাই না।
মানে লিভ অ্যান্ড লেট লিভ যে একটা আইডিয়া, এটা এদেশের মানুষ বোঝে না। তারা মনে করে লেটস লিভ অ্যান্ড স্যাবোটাজ আদার পিপল। তারা লিভ অ্যান্ড লেট লিভ মানে অন্যদের লাইফে নাক গলাইতে গলাইতে, তাদেরকে স্যাবোটাজ করতে করতে তাদের জীবনকে মিজারেবল না করা পর্যন্ত বাঙালিরা আসলে খুব একটা থামে না। এবং এই বাঙালিদের নিয়ে আমরা কথা বলতেছি, যে বাঙালিরা কমেন্ট সেকশনে মানুষজনকে অকথ্যভাবে গালাগালি করে, মেয়েদেরকে জঘন্যভাবে অবজেক্টিফাই করে, এবং প্রত্যেকটা মানুষকে যখন ভিলিফাই করে তাদের প্রধান লক্ষ্য হয়ে যায় তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, তাদের দুশ্চরিত্র প্রমাণ করা। তারা সবসময় বিছানায় যাইতেছে, তাদেরকে কে চ দিতেছে, কে খ করতেছে, এগুলো নিয়ে তারা কথা বলে। কোনো গালিটাও তারা প্রাসঙ্গিকভাবে দিতে পারে না, তারা অপ্রাসঙ্গিকভাবে মানে জঘন্যতম কথাবার্তা বলে। তো এই শান্তিপূর্ণ বাঙালিদের মধ্যেই আমাদের আমেরিকার ইন্টারভেনশন হয়েছে। এখন আমাদের আরো একটা ঘটনা, এই সোশ্যাল মিডিয়ার বিষয়টা যদি আমি বলি, এটা কতখানি ইম্পর্টেন্ট আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন থাকে, টিভি থাকুক না থাকুক স্মার্টফোন থাকে, ইন্টারনেট অ্যাক্সেস খুবই চিপ করে ফেলছে। আমার মনে হয় ইন্টারনেটে কঠিন ট্যাক্স দেওয়া উচিত, যাতে কিছু মানে রিয়েলি ইন্টারনেট গিগ ছাড়া যাতে কেউ এটা ইসে করতে না পারে, অ্যাক্সেস না করতে পারে। এটা আমার রাগ থেকে বলা, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু ফ্রাস্ট্রেশন থেকে বলতেছি। ইন্টারনেট অ্যাক্সেস একটা রিক্সাওয়ালার হাতেও আছে। এখন এই যে পিনাকির মতো ইনফ্লুয়েন্সার যেগুলো আছে, পিনাকি, ইলিয়াস, তারপরে ফাহাম একটু এসোটেরিক, একে আসলে খুব একটা বড় মাপের ইনফ্লুয়েন্সার বলা যায় না, মধ্যবিত্তের ইনফ্লুয়েন্সার। আবার মধ্যবিত্তের আরেকজন ইনফ্লুয়েন্সার হচ্ছে কুশল্যা। এরা যারা এই ধরনের ইনফ্লুয়েন্সাররা, এরা কি প্রোপাগান্ডা, মানে আমি জানি না ইউএস এইড কাদেরকে এইড দিছে, আমার মনে হয় দিলে ইনফ্লুয়েন্সারদেরকেই দিছে। নয়তো এরা এত টাইম কই থেকে পায় সারাদিন প্রোপাগান্ডার গুজব ছড়ানোর জন্য? এদেরকে খাওয়া দেয়া কাজ নাই, এদেরকে পড়াশোনা নাই, এদেরকে চাকরি বাকরি নেই, এরা কোত্থেকে এত টাকা পায়? আমি বুঝি যে ইসেতে গেলে, অ্যাসাইলামে গেলে একটা স্টাইপেন্ড থাকেই, আবার ওই যে প্রীতি এরা যে ঘেং 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 করে, তো এরা যে কানের সামনে কন্টিনিউয়াসলি ঘেং ঘেং করছে। পিনাকির ওয়াজই বলি, ওই প্রোপাগান্ডা ওয়াজকে প্রজেক্টর দিয়ে দিয়ে গ্রামের মধ্যে দেখতো, গ্রামের মানুষ প্রজেক্টর দিয়ে দিত। এটা কোনো ইউএস কোনো ফান্ডিং করে ওদেরকে ওই প্রজেক্টর দিয়ে দেখার ব্যবস্থা করে না, এটা ওরা চুজ করছে। সাইদির ওয়াজে মানুষ অবসেস ছিল, বাঙালি সাইদির ওয়াজ ছাড়া কিছু বুঝতো না। 2000 কত, আমি তখন অনেকই ছোট, আমি মানে ক্লাস 3-তে পড়ি। ওই সময়টায় আমি দেখতাম যে আমার গ্রামের আত্মীয় স্বজন যারা আছে বা আমাদের ফ্যামিলিতে তো অনেক হচ্ছে জামাত টাইপের মানুষজনের যাওয়া আসা ছিল, এরা সাইদির ওয়াজ বলতে পাগল। এরা সাইদির ওয়াজ বলতে মানে ওরা মনে হয় যে হেঁচকি তুলে মরে যাবে। এটা সবাই সাইদির ওয়াজ, তখন সে সাইদি ছিল ন্যাশনাল হিরো। তারপরে আমার কাছে যেটা মনে হয় কত সালের দিকে, আমি সালগুলো ভুল যদি বলে থাকি আপনারা প্লিজ অটো কারেক্ট আস্তে আস্তে বলেন, ক্লিয়ার বুঝতে দিন। আমি একটু তাড়াতাড়ি কথা বলি, ডিএসডি ব্রেইন। আচ্ছা, তারপর আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে বলার জন্য। তো সালগুলো যদি আমি ভুল বলি আপনারা ওটাকে কারেক্ট করে নেন। কত সালের ঘটনা, তখন জাকির নায়েক became a thing, সবার মুখে জাকির নায়েক, জাকির নায়েক, জাকির নায়েক, জাকির নায়েক, জাকির নায়েক। জাকির নায়েকের লেকচার সমগ্র হচ্ছে নীলক্ষেতের ফুটপাথ গুলো দিয়ে ভরা, মানুষজন একদম প্রচন্ড পবিত্র মুখে, হাই হাই চেহারায়, আহারে আমার মনে হয় বিশুদ্ধিকরণ হয়ে গেল, ওরকম দিব্যজ্ঞান প্রাপ্তির স্টাইলে, নির্বাণার স্টাইলে এরা হচ্ছে জাকির নায়েকের বইগুলো কিনতেছে তখন। তো এগুলো কিন্তু বাঙালিরাই করতেছে, বাঙালিদের এটা ব্যক্তি চরিত্র, শ্রেণী চরিত্র, সব চরিত্রের মধ্যেই পড়ে। তা গেল সাইদির ওয়াজ, এক দফা সাইদির ওয়াজটা ইসে করলো। আমার যতদূর মনে পড়ে ছোটবেলায় এটিএন বাংলা খুব সম্ভবত শুক্রবার দিন নাকি প্রতিদিনই এটিএন বাংলায় কিছু হুজুর আসতো, যখন বিএনপি শাসনামল ছিল। এটিএন বাংলা কিছু হুজুর আসতো, তারা বসে বসে নানা রকমের ফতোয়া, বয়ান এগুলো দিতে থাকতো। এটাও বাংলাদেশেরই একটা ঘটনা। বাংলাদেশে জামাত এখন, এ তো প্রথমবার ক্ষমতায়ন হয় নাই, 2001 সালে বিএনপির সাথে জামাত ছিল, তখন তারা ইসলামিক টেলিভিশন করলো, দিগন্ত টেলিভিশন করলো, করে হিজাবি নিউজ অ্যাঙ্কারদেরকে রিক্রুট করলো। মিডিয়া দিয়ে কালচার চেঞ্জ হয়, সোশ্যাল মিডিয়া দিয়ে কালচার চেঞ্জ হয়, টেলিভিশন মাধ্যম দিয়ে কালচার চেঞ্জ হয়। কালচার চেঞ্জের সবচেয়ে বড় নিয়ামকের মধ্যে একটা হচ্ছে মিডিয়া। সো এই মিডিয়ার মধ্যে এই যে ইনফ্লুয়েন্সার গুলো দিন রাত
দিন রাত বয়ান তৈরি করতেছে এবং এই বয়ানের বিপরীতে সেই অর্থে কিন্তু অ্যান্টি বয়ান তৈরি হয় নাই। এটার কারণ হচ্ছে আমাদের লিবারেলদের চরিত্র নাই। এই চরিত্রহীন লিবারেল যারা, তারা এই আমার সাথে জাফর ইকবাল স্যারের অনেকবার এই বিষয়ে ঝগড়াও হয়েছে। স্যারকে আমি বলছি যে স্যার আপনি সোশ্যাল মিডিয়ায় যান, আপনি কেন সোশ্যাল মিডিয়ায় নাই? সে বলে এটাতে আমার টাইম নষ্ট হয়, এটাতে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়, আমি কাজ করতে পারি না। কিন্তু আমি স্যারকে অনেকবার বলছি স্যার আপনি সোশ্যাল মিডিয়ায় যান। এটা ম্যাকিয়াভেলির একটা রুল। ম্যাকিয়াভেলি পলিটিক্যাল ফিলসফার। আমি মনে হয় ম্যাকিয়াভেলিকে যতখানি শ্রদ্ধার চোখে দেখি, সব মানুষ ম্যাকিয়াভেলি নিয়ে অনেক নেগেটিভ চিন্তা করে, কিন্তু আমি জানি এই ভদ্রলোকের বই পড়ে আমি শিখছি পলিটিক্স কিভাবে কাজ করে। ম্যাকিয়াভেলি এটা একেবারে নিষেধ করে দিয়ে গেছে যে কখনো ইসে না করতে, কোন একটা জনগোষ্ঠীতে তোমার রেলেভেন্স বজায় রাখা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করার জন্য অনেক জরুরি। তো তুমি যখন জনগোষ্ঠীর মধ্যে হোভার করবা, তাদের মধ্যেই ঘুরতে থাকবা, প্রেজেন্ট থাকবা, তোমার ইনফ্লুয়েন্স বজায় থাকবে। স্যার এই ভুলটা করছে, সে নিজেকে এই প্রেজেন্ট করে নাই, নিজেকে আইসোলেট করে ফেলছে এবং আইসোলেশনের কারণে সে সবার ইজি টার্গেট হয়ে গেছে। তাকে টার্গেট করে যে যা খুশি তাই বলতেছে, সে তাকে ডিফেন্ড করার লোক নাই। এই যে সবাই জেনজিকে গালি দিতেছে, আমরা মিলেনিয়ালরা হচ্ছে জাফর ইকবাল স্যারের ব্রেইন চাইল্ড বলা যায়। আমরা মিলেনিয়ালরা স্যারকে কতখানি ডিফেন্ড করি, আমার তো মনে পুরো অনলাইনে আমি একাই জাফর করতে থাকি। আর তো আমি দেখি না মিলেনিয়ালরা ইকুয়ালি কালপ্রিট, তারাও ওই পপুলিস্ট আইডিয়া দিয়ে এক্সট্রিমলি ব্রেইন ওয়াশড। আমরা জেনারেশন না দেখে কালচারটা দেখি, কালচারটা কি ঘটতেছে, সোশ্যাল মিডিয়ায় কি ঘটতেছে, ইনফ্লুয়েন্সাররা কি ঘটতেছে, এই মুহূর্তে কোন কালচারটা প্রিভ্যালেন্ট, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। আমেরিকায় রিপাবলিকান পার্টি, আমার রিপাবলিকান পার্টিকে কখনো অতটাও খারাপ লাগতো না সত্যি কথা বলতে। যদি আমি ক্যালভিন কুলেজের রিপাবলিকান পার্টির কথা বলি, এটা খুবই ক্লাসি একটা রিপাবলিকান পার্টি ছিল। উইথ টাইম রিপাবলিকানরা অনেক বেশি কনজারভেটিজমের দিকে গেছে। ট্রাম্প লেভেলের ক্লাউন রিপাবলিকান পার্টিতেও ছিল না সত্যি কথা বলতে। ট্রাম্প যতখানি ক্লাউন, যতখানি স্টুপিড এবং যতখানি যে ইনকম্পিটেন্ট, এত বড় মাপের ক্লাউন রিপাবলিকান পার্টিতেও ছিল না। এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণাগুলো আমরা যদি দেখি, আমরা কতটুকু আমেরিকান ইলেকশনকে ফলো করছি আমি জানি না, আপনারা যদি দেখে থাকেন, ওর ইলেকশনের প্রচারণা হয়েছে শুধুমাত্র আইডেন্টিটি পলিটিক্সকে কেন্দ্র করে, যে ওরা ট্রান্সজেন্ডারদের সরকার, ডেমোক্রেটরা হচ্ছে ট্রান্সজেন্ডারদের সরকার, আর আমরা হচ্ছে ইউএস পপুলেশনের সরকার। এই ধরনের কথাবার্তাগুলো বলছে এবং এই কথার প্রভাব এতখানি সুদূর প্রসারী যে একটা টুইটার ট্রল বিকেম আমেরিকাস প্রেসিডেন্ট। আমেরিকান ম্যাক্সিমাম জনগণ এটা নিয়ে অ্যাশেমড ফিল করে। এই যে টুইটার ট্রলকে আমেরিকানরা প্রেসিডেন্ট বানায় ফেললো, রিপাবলিকান পার্টিতে কি ভালো কোনো নমিনেশন পাওয়ার মতো কোনো ভালো লিডার ছিল না? ছিল। কিন্তু এখন সোসাইটিতে যে যত বেশি সেন্সেশন ক্রিয়েট করতে পারে, এভাবেই উত্তর আধুনিকতা, এভাবেই পপুলিজম কাজ করে। আপনাকে সেন্সেশন ক্রিয়েট করতে হবে। আপনারা যে যত বেশি সেন্সেশন ক্রিয়েট করতে পারেন, সে তত আলোচনায় থাকে, সে তত পাওয়ারফুল হয় কিনা আমি জানি না। কারণ আমি মনে করি না বাংলাদেশে হিরো আলম ইজ নট রুচির দুর্ভিক্ষ। হিরো আলমকে কেউ রেসপেক্ট করে না। হিরো আলমকে নিয়ে সবাই, পিপল লাফ অ্যাট হিরো আলম, দে ডোন্ট লাফ উইথ হিরো আলম। তারা হিরো আলমের দিকে মক করে। তো হিরো আলমের প্রতি সৌহার্দ্য ইকবাল, থ্যাংক ইউ, আমি আপনার কমেন্ট একটু পরে পড়বো। হিরো আলমকে তারা মক করে। হিরো আলম পোস্ট মডার্নিজমের একটা অংশ। কেউ ওকে পছন্দ করে, এটা রুচির দুর্ভিক্ষ না। উনি সেন্সেশন ক্রিয়েট করতে পারছে, উনি অ্যাটেনশন গ্র্যাব করতে পারছে। অ্যাটেনশন গ্র্যাব করার কারণে সে আলোচনায় এসে সে পরিচিতি পাইছে। নেগেটিভ মার্কেটিংই হয়েছে, কিন্তু এখন সবকিছুই এভাবেই কাজ করে। যে যত নেগেটিভ মার্কেটিং করতে পারে সে তত বেশি আলোচনায় আসতে পারে, যে যত সেন্সেশন ক্রিয়েট করতে পারে। শেখ হাসিনা চলে গেলে আমি নোটস দিব, ওটাই আপনাদের মাথায় কাজ করবে। কেউ একজন নকশি কাঁথার পিছনে ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে, তাকে আপনার অ্যাস্থেটিক্যালি সুন্দর লাগতে হবে না, কিন্তু এটা একটা শক ভ্যালু ক্রিয়েট করে। আর যখন মানুষ শক খায়,
তখনই মানুষ অ্যাটেনশন পে করে। তো ট্রাম্প ভালো রকম সেন্সেশন ক্রিয়েট করা একজন মানুষ, এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ফুললি আইডেন্টিটি পলিটিক্স বেসড। সে আইডেন্টিটি পলিটিক্সের ছোঁয়া বাংলাদেশেও লাগছে। বাংলাদেশে ফাহাম আব্দুল সালাম কয়েকদিন আগে ভিডিও করলো যে মুসলমান কি কখনো বাঙালি হইতে পারবে কিনা। এটা কি বাঙালিত্ব, মুসলমানিত্ব, পাকিস্তানত্ব, ভারতীয়ত্ব, এই যে বাংলাদেশের বাইনারি আইডেন্টিটি, এই আইডেন্টিটি পলিটিক্স, বৈশ্বিক আইডেন্টিটি পলিটিক্স, বৈশ্বিক পপুলিজম, বৈশ্বিক উত্তরাধুনিকতা আমাদের উপরে প্রভাব ফেলছে। উত্তরাধুনিকতার আরেকটা বৈশিষ্ট্য ইয়োর ফিলিং ম্যাটার্স। ডেটা, স্ট্যাটিস্টিক্স, লজিক, রিজন এগুলোর চেয়ে তুমি কি ফিল করো সেটা ম্যাটার করে। এবং এটার একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে আমার এক্স ছিল অ্যাকচুয়ারি। তো অ্যাকচুয়ারিদের কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্স্যুরেন্স পলিসির জন্য কাজ করা। সেখানে তারা পলিসিগুলো মেক করে এবং হিসাব করে, এবং হিসাবের মধ্যে ওরা সবসময় কোনো জনগোষ্ঠীর লাইফ এক্সপেক্টেন্সিটাকে সবসময় প্রাধান্য দেয়, কারণ লাইফ এক্সপেক্টেন্সি ছাড়া তো ইন্স্যুরেন্স পলিসি হয় না। তো বাংলাদেশের তৎকালীন লাইফ এক্সপেক্টেন্সি ছিল 71 কি 73 বছর, আমি এক্স্যাক্টলি নাম্বারটা মনে নাই, 71 থেকে 73 এর মধ্যে। এটা কত সালের ঘটনা? এটা খুব সম্ভবত 17 বা 18 সালের ঘটনা, এরকমই হবে, 17, 18, 19। তো আমাকে বলতেছে যে বাংলাদেশের গড় আয়ু, বাংলাদেশের মানুষের গড় আয়ু 73 বা 71 বছর। আমি তো বিশ্বাস করি না, বুঝি না এগুলো হচ্ছে মাদার অফ আর্থ, ক্যাপ্টেন প্ল্যানেটের বানানো স্ট্যাটিস্টিক্স। এটা তখন বলতেছে যে না, এটা বানানো স্ট্যাটিস্টিক্স না, এটা একটা রিয়েল স্ট্যাট। এটা যদি বানানো হয় তাহলে কোম্পানিগুলো লস করবে। আমরা কোনো বানানো ডেটার উপরে কাজ করি না, আমরা রিয়েল ডেটা নিয়ে কাজ করি। তো তখন আমি একটা অনলাইন পোল করছিলাম আমার এই আইডিতে, তিয়ানপুতুই আইডিতে একটা পোল করছিলাম, যেখানে আমি জিজ্ঞেস করছিলাম যে মানুষের গড় আয়ুষ্কাল এটা কি রিয়েল স্ট্যাট না এটা একটা ফেক স্ট্যাট। সবাই বলছে এগুলো বানানো স্ট্যাট, এটার মধ্যে কোনো রিয়েল ভিত্তি নেই, বাট ইট ওয়াজ আ রিয়েল স্ট্যাট। কারণ এই নাম্বারটা যদি তারা হিসাবে ইনকর্পোরেট না করে, তাদের সে মেডলাইফে না, কোথায় জানি খুব ভালো একটা ইন্স্যুরেন্সে সে কাজ করতো, মেডলাইফে না, আমি তার ইন্স্যুরেন্স কোম্পানি নাম ভুলে গেছি। তো সে যদি ভুল লাইফ এক্সপেক্টেন্সিকে ইনকর্পোরেট করে হিসাব করে, তাহলে তার কোম্পানি লস খাবে, তার চাকরি চলে যাবে। তো তার চাকরি কখনো যায় না, তার মানে সে ঠিকঠাক মতো কাজই করছে। তো এবং ওই নাম্বারটা কাজ করছে, এটা একটা এম্পেরিক্যাল এভিডেন্স। এই জিনিসটা যদি আমি কাউকে বলি, সেই এম্পেরিক্যাল এভিডেন্স মানুষ ডিসমিস করে দিতেছে। এটার কারণ হচ্ছে তাদের অনুভূতিটা কি, তারা কিভাবে জিনিসটাকে পারসিভ করতেছে, এটা অনেক বেশি ম্যাটার করে দেন হোয়াট ইট অ্যাকচুয়ালি ইজ। ফ্যাকচুয়াল ডেটা মিনস নাথিং। এই জিনিসটা আমি ওই দিনই টের পাইছি যে না, এখানে ফ্যাকচুয়াল ডেটা দিয়ে কোনো লাভ নেই। ইফ ইউ ফিল লাইক দিস ইজ ওয়ার্কিং, দেন দিস ইজ ওয়ার্কিং। ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইট, দেন ইট উইল নট ওয়ার্ক। কালকে ফাহাম আব্দুল সালামের ভিডিওটাই সে বলতেছে যে কয়েকদিন পরে জাফর ইকবাল স্যার ইররেলেভেন্ট হয়ে যাবে, এটাই ওনার পানিশমেন্ট। সত্যি কথা বলতে এই সময় রেলেভেন্সে আছে কে, বই পড়ে কে? 30 সেকেন্ডের রিলস দেখা জেনারেশনের কাছে রেলেভেন্সকে আসলেই ম্যাটার করে? মানে আমার কাছে মনে হয় না। আমাদের রিলসের সাইজ কত দূর। এরা বই পড়ে, আমার কাছে মনে হয় যে এরা বই পড়ে এটা শো অফ করতে পছন্দ করে। বইটা হাতে নিয়ে যে পড়ে এটা আমার কাছে মনে হয় না। ওরা খালি চেক ইন দিবে আর অ্যাস্থেটিক ছবি তুলে হচ্ছে ফেসবুকে দিবে। এরা পড়বেও না। এরা পড়বে যে ধৈর্য ধরে যে একটা কনসেন্ট্রেট করা, একটা জিনিসে ফোকাস করা, সেই অ্যাটেনশন স্প্যানটাই তো তাদের নাই। তাদের কাছে কে রেলেভেন্ট আছে? এখন রবীন্দ্রনাথ কি মানুষের কাছে রেলেভেন্ট আছে? সেখানে জাফর ইকবাল স্যার কোন ছাড়? রবীন্দ্রনাথ মানে একজন সাহিত্যিক হিসেবে তো জাফর ইকবাল স্যারের থেকে ওয়ে সুপিরিয়র, তারই তো কোনো রেলেভেন্স নাই। আমাদের এই জেনারেশনের কাছে রবীন্দ্রনাথেরই তো কোনো রেলেভেন্স নেই। রেলেভেন্স এদের এখানে কার থাকে? 2 সেকেন্ডের ইরেকটাইল ডিসফাংশন, অ্যাটেনশন স্প্যান জেনারেশনের তো সম্ভব না ওই রেলেভেন্স থাকা। এখন আরেকটা জিনিস বলি, তৃতীয় সমস্যা, এই ইনফ্লুয়েন্সার গুলো যখন সবাইকে মানুষকে ইনফ্লুয়েন্স করতেছিল, এবং মানুষকে ইনফ্লুয়েন্স করাটা ইজি ছিল আমাদের এই জায়গাটায়, এই ভূখণ্ডের মানুষ ধর্মীয় সেন্টিমেন্টওয়ালা, ধর্মান্ধ ধর্মীয় সেন্টিমেন্টওয়ালা। আমি সবাইকে বলতেছি ধর্মান্ধ এবং ধর্মীয় সেন্টিমেন্ট, এই শব্দটা ধার্মিক থেকে কিছুটা আলাদা। তারা অনুভূতিটাকে অনেক বেশি লালন করে প্র্যাকটিসের চেয়ে। তারা যেটা করে ওই ধর্মীয় অনুভূতিটা তাদের স্বার্থকে রক্ষার একটা টুল হিসেবে, সেই অনুভূতিটাকে খুব শক্তভাবে আঁকড়ে ধরবে স্বার্থ রক্ষার টুল হিসেবে। সেন্টিমেন্ট অনুভূতিটা আছে,
কিন্তু তারা কখনোই ওই অর্থে যে এই ধর্মেরও যে ভালো প্র্যাকটিসগুলো আছে সেগুলোকে তারা চর্চা করে না। তারা মানে তাদের বিষয়টাই অন্যরকম, এরা প্রচুর অনুভূতি রাখে কিন্তু অ্যাকশনেও তারা ঠিকঠাক মতো মুসলমান না। এরা মসজিদ থেকে জুতা চুরি করে, যে জায়গাটাকে তারা পবিত্র স্থান বলে মনে করে সেখান থেকে জুতা চুরি করে, মাজার ভাঙচুর করে। তার মানে এদের ধর্মবোধ কতখানি আছে আমরা জানি, এটা আমরা বুঝতে পারতেছি। তো এই ধরনের ধর্মবোধওয়ালা একটা জনগোষ্ঠী, যেখানে ধর্মীয় সেন্টিমেন্ট তাদের খুব করা, সেই রকম একটা জনগোষ্ঠীতে সেকুলার লিবারেলদের ভূমিকা কদ্দূর ছিল। গতকালকেই ওই যে শাওন এবং জাফর ইকবাল স্যারের বিয়ে দেওয়া হোক এরকম একটা কথা বলতেছে। এখানে এই রিলেটেড আমি কয়েকটা পোস্টও দেখছি যেখানে আসলে বলা হচ্ছে যে হুমায়ুন আহমেদ কিভাবে শাওনকে পছন্দ করলো। হুমায়ুন আহমেদ কিভাবে শাওনকে পছন্দ করলো এই প্রশ্নটা খুবই অবান্তর। হুমায়ুন আহমেদ একজন মানুষ যে তোতা পাখিকে দিয়ে বলাইছে তুই রাজাকার তুই রাজাকার। হুমায়ুন আহমেদ স্যার জামাত ছিলেন না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে কাজী নজরুল ইসলামকে যেরকম জামাতেরা মুসলমানদের কবি এবং মুসলিম কবি বানায় ফেলছে, একটা অসাম্প্রদায়িক একটা মানুষকে যে সব প্যানথিয়েস্ট টাইপের ছিল, সব ধর্মকেই অনেক বেশি করতো, রেসপেক্ট করতো বা সব দিকে তার জায়গা মানে বিচরণ ছিল। একটা প্যানথিয়েস্টিক একটা অসাম্প্রদায়িক মানুষকে যেভাবে তাদের দলে টানা হইতেছে, এখন নতুন করে টানার যে চেষ্টাটা করা হচ্ছে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদকে। সেই কথাটা আমি লিখলাম যে না, হুমায়ুন আহমেদকে তোমাদের দলে টেনে লাভ নাই, সে তোমাদের দলের ছিলই না। তো এই কথাটা বলার পর আমাদের লিবারালদের মধ্য থেকে একজন অতি পাকনা একটা ছেলে এসে একটা মুখবন্ধ শেয়ার করলো, যেখানে সে বুঝানোর ট্রাই করলো যে না, হুমায়ুন আহমেদও জামাত শিবিরের পক্ষে ছিল। হুমায়ুন আহমেদ একটা মানুষ, তো ওই যে রবীন্দ্রনাথের একটা গল্প ছিল না সহপাঠে, যেখানে একজন লোক একবার একটা ভালো কাজ করলো, ভালো কাজের পরে সবাই বলল যে ওই ভদ্রলোক একজন দেবতা। তারপরে ওই ভদ্রলোক একটা চুরি করলো, লোটা চুরি করলো, চুরি করার পড়লো, বললো ও একটা অমানুষ, ও একটা পশু। বাট ওই গল্পের একটা কনক্লুশন ছিল যে সে দেবতাও না, সে পশুও না, সে মানুষ। তার মানে হচ্ছে মানুষের সবকিছু আসলে 100% পারফেক্ট হয় না, মানুষের মধ্যে ইমপারফেকশন থাকে। কিন্তু কিছু শ্যালো বাইনারি থিঙ্কিং করা স্টুপিড অ্যাসল ক্যান্সেল কালচারে এতখানি বুধ হয়ে থাকে। এই ক্যান্সেল কালচার আমি মনে করি আরেকটা সমস্যা, এটাও একটা পোস্ট মডার্নিস্ট আইডিয়া ক্যান্সেল কালচার। এখন ক্যান্সেল কালচারটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বুঝায় বলি। সেটা হচ্ছে, আপনারা জানেন, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে বাংলাদেশে এই দলটা ক্ষমতায় যদি না থাকে ইসলামিস্টদের উত্থান হবে, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু আপনারা ওই পার্টিকুলার দলের যখন সমালোচনা করবেন তখন আপনারা না কোনো কনস্ট্রাকটিভ বা গঠনমূলক সমালোচনা করেন না, আপনারা করেন বাতিল সূচক সমালোচনা। এই বাতিল সূচক আর গঠনমূলক সমালোচনার পার্থক্যটা কি সেটাও একটু বুঝাই। আপনি সমালোচনা দরকার, কারণ এই যে একটা কথা বলছি, মানুষটা একদম কালেকটিভ লেভেলেও সত্য, কোনো দলই ভালো না, কোনো দলই শতভাগ ভালো না। বাট আমার সাথে হয়তো কোন একটা পার্টিকুলার দলের এতটুকু স্বার্থের অ্যালাইনমেন্ট সোফার এখনো এক্সিস্টেন্ট যে তারা কিছুটা হইলো মৌলবাদী পরাশক্তিকে কিছুটা হইলো সরায় রাখছে। ওই জায়গা থেকে হয়তো আমি তাদের কিছুটা হইলো সমর্থনের জায়গায় আছি, নয়তো আমি এই ফান্ডামেন্টালিস্ট শক্তি বা ইসলামিস্ট পলিটিক্যাল ইসলামিস্ট যে মানুষগুলো, এদেরকে আমি ভয় পাই। এরা হিউম্যান রাইট পরিপন্থী, এরা ফিমেল রাইটস পরিপন্থী। মেয়েদের পিছন দিয়ে বাঁশ মারবে, বাল্যবিবাহ বাড়বে, মেয়েদের উপর অত্যাচার নিপীড়ন বাড়বে, তাদের ভয়েসটা কমে যাবে। এটা খুব ভয়ঙ্কর একটা পরিণতি মেয়েদের জন্য অপেক্ষা করতেছে। তো ওই জায়গা থেকে এদেরকে আমি অনেকেই অপছন্দ করি। আমি একজন স্বাধীন চেতা, একজন আধুনিক মেয়ে, আমার পক্ষে কোনোভাবেই মধ্যযুগীয় কোনো আইনে জীবন চালানো সম্ভব না। আই ফিল লাইক দিস ইজ দ্য কেস ফর মেনি। আই এম নট অ্যালোন হিয়ার, আমি একা না, আরো মানুষ আছে। তো আমি জানি যে এই পার্টিকুলার দলটা আমাকে এইটুকু প্রোটেকশন দিতেছে যে ইসলামিস্টদেরকে কিছুটা হইলো থামায় রাখতেছে, পুরাপুরি থামানো সম্ভব না, এটা উবিকুইটাস, সব জায়গায় আছে, প্রচুর ইসলামিস্ট, সম্ভব না। তো কিছুটা হলো থামায় রাখছে। যখন তাদের কাজে ভুল হয়েছে, তারা চুরি করছে, তোকি হত্যার মতো একটা ঘটনা, হিনিয়াস ঘটনা, সে ভদ্রলোককে কিছুই করা হয় নাই, এই ধরনের কাজগুলো যখন হয়েছে, সালমান এফ রহমানের মতো একটা চোরের সাথে হচ্ছে তাদের একটা কানেকশন ছিল। আমার যেটা মনে হয়েছে, আমাদের বুদ্ধি
বেশ্যাগুলো ওই মুহূর্তে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারতো, রেজিম ফেলায় দাও, আমরা আর ফ্যাসিবাদ চাই না, এই স্টাইলে না করে এই কাজটা পার্টিকুলারলি খারাপ হইতেছে, এই কাজটা নিয়ে তোমরা সারাদিন চিল্লাও, সমস্যা তো নাই, কিন্তু তোমাদের চিল্লানোটা হয় যে এই কাজ তুমি করে ফেলছো, সো ইউ ডোন্ট কোয়ালিফাই অ্যাজ আ লিডার এনিমোর। তোমাদের মানে ক্রিটিসিজমটা এভাবেই হয় যে তোমরা এই পার্টিকুলার কাজটা করছো দেখে তোমরা নেতৃত্ব দানেরই আর কোনো ইসে রাখো না। সো ইট ফিলস লাইক যে ওরা একটা প্লেনে আসে, প্লেনের একটা বিমানবালা তাদের সাথে মিসবিহেভ করছে, এখন তারা প্লেন থেকে লাফ দিবে, তাদের হাতে প্যারাশুটও নাই। ওরা মানে এটা খুব বাজে একটা মেটাফোর দিলাম আমি, মেটাফোর আই এম নট ভেরি গুড অ্যাট মেটাফোর্স, কিন্তু ওই প্লেন থেকে লাফ যে প্যারাশুট ছাড়া দিলে তুই মইরা যাবি, ওই প্লেনেই বসে থাকা তোর জন্য ভালো। বিমান ভাড়া খারাপ ব্যবহার করছে তো ওইটার সাথে তুই ওটা নিয়ে ডিল কর, ডিল উইথ ইট। কিন্তু এরা ডিল করবে না, এরা যাবে বাতিল সুযোগ ইসাতে। যখন উই নো আমাদের প্রাক্তন সরকার কি কি খারাপ করছে আমরা সবই জানি, আমাদের প্রাক্তন সরকার কি কি ভালো করছে সেটা নিয়ে বুদ্ধিজীবীদের থেকে কোনো এন্ডোর্সমেন্ট নাই। এরা আনভীরকে পর্যন্ত এন্ডোর্স করছে, তসলিমা নাসরিন স্টুপিড মহিলা, কিন্তু এই মহিলা কখনোই খারাপের পাশাপাশি ভালোটাকে এন্ডোর্স করে নাই। তুমি যদি একটা মানুষকে কন্টিনিউয়াসলি নেগেটিভ ফিডব্যাক দিতে থাকো, আপনি নিজে চিন্তা করেন, আপনি একজন লিডার, আপনি যে জনগোষ্ঠী বা যে গ্রুপ নিয়ে কাজ করতেছেন সেই গ্রুপে সবাই আপনাকে একা করে দিতেছে, সারাক্ষণ নেগেটিভ ফিডব্যাক দিতেছে। আপনি কি ভালো কাজ করছেন, আপনি কোনটা রাইট করছেন, ইউ হ্যাভ নো আইডিয়া, বাট ইউ হ্যাভ অল দ্য আইডিয়াস অ্যাবাউট হোয়াট ইউ ডিড রং। পেনাল পপুলিজম বিগত সরকারের আমলের একটা ঘটনা ছিল। পেনাল পপুলিজম বলতে পপুলার সেন্টিমেন্ট দ্বারা আইনি সিদ্ধান্তগুলো ইনফ্লুয়েন্স হচ্ছিল, এটার নাম হচ্ছে পেনাল পপুলিজম, যেটার একটা ফলাফল হিসেবে মানুষজন আবরার হত্যার সময় এক্সট্রিমলি রেজড হয়ে গেল, যেটার একটা ফলাফল হিসেবে আওয়ামী লীগই তার নিজস্ব দলের মানুষজনকে মৃত্যুদণ্ড দিল। দেওয়ার পরে তসলিমা নাসরিন যখন আবরার হত্যা হয়েছে, হ্যাঁ আবরার মরে গেল, আমার মানবাধিকার, আমার বিবেকের দহন, হেন তেন হাবি যাবি, যখন ওর হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হইল তখন ওই মহিলা, আহা এতগুলো তাজা প্রাণ, এদেরকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হইলো? ভাই তোমার সাথে যদি ডিল করতে হয় আমার পার্সোনাল সাইকিক লাগবে, তুমি কি চাও? তোমার থেকে পারমিশন নিয়ে আমার সবকিছু করতে হবে। সো তোমাদের পক্ষেও যখন কোনো কিছু করা হচ্ছে, কোনো রায়, অভিজিৎ রায়ের হত্যাকারীদেরকে যখন ধরা হইল তখন বন্যা আহমেদ কোনোদিন কোনো কথা বলে নাই। এগুলো সবগুলো সেকুলারদের দোষ। এরা যারা এই গভর্নমেন্টকে এই ধরনের কোনো জায়গায়, যদি আজকে রাইট উইং সরকার ক্ষমতায় থাকে, আপনারা একটু শেখেন যে কিভাবে রাইট উইং ফলোয়াররা তাদের লিডারদেরকে কভার করে, কিভাবে সাপোর্ট দেয়। প্লিজ শেখেন, ওদের থেকে শেখার আছে। ওদেরকে আমি আদর্শিক অ্যালাই তো কখনো মনে করি না, কিন্তু আমি ওদেরকে রেসপেক্ট করি। দলীয় সংহতি কি জিনিস, লয়ালটি কি জিনিস, গ্রুপ কোহিশন কি জিনিস, এবং বৃহত্তর স্বার্থে ছোটখাটো ফিউডকে ভুলে ইউনিফাইড হওয়া কি জিনিস, দে নো ইট। তারা তাদের লিডারকে যেভাবে প্রোটেকশন দেয়, সাইদির জন্য যে পরিমাণ প্রোটেকশন আছে এখন পর্যন্ত, কাদের মোল্লার জন্য, নিজামির জন্য, গোলাম আজমের জন্য যে পরিমাণ প্রোটেকশন আছে রাইট উইং টিম থেকে, আমাদের সো কল্ড ফাকড আপ মেসড আপ লিবারেলরা কয়জন সেই ধরনের প্রোটেকশন আমরা দিয়ে থাকি আমাদের লিডারদেরকে? আমাদের ধারণা হচ্ছে আমরাই লিডার, উই নো বেটার, কিন্তু আমাদের রিসোর্স যে নাই এবং আমরা ভালো জেনেও যে কোনো কিছু করতে পারবো না, উই ডোন্ট নো দিস। আমাদের ফেইলিয়ার আছে, আমাদের ক্যান্সেল কালচার, ল্যাক অফ কনস্ট্রাকটিভ ফিডব্যাক। আমরা কোনো ভুল পাইলেই দলই লাগবে না, সব শেষ, উড়ায় দাও, ফেলায় দাও, এবং ফেলানোর পরে পরবর্তী কনসিকুয়েন্স কি হবে? পরবর্তীতে আপনারা একটা জিনিস ফেলাই দিলেন, তারপরে নতুন করে গঠন করবেন কিভাবে? ইউ হ্যাভ নো আইডিয়া। আপনাদের কোনো প্ল্যান বি নাই। আপনারা যে জিনিস জানেন সেটা হচ্ছে রিয়াক্ট করতে, ইম্পালসিভলি রিয়াক্ট করতে। আপনাদের কোনো দূরদর্শিতা নাই, আপনারা কোনো গ্রুপ কোহিশন নাই, আপনারা কখনোই কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেন না, আপনারা সমালোচনা করেন। আপনারা বুদ্ধিজীবী, আপনাদের কাজ হচ্ছে একটা প্রশাসন যখন ডিরেইলড হবে তাকে লাইনে রাখা। আপনারা যেটা করেন, আপনার প্রশাসন ডিরেইলড হলে তাকে লাইনে রাখা বা সংস্কারমূলক কোনো কথা বলবেন না, আপনারা বলবেন বাতিলমূলক কথা। আপনারা যদি কন্টিনিউয়াসলি বাতিলমূলক কথা বলেন এবং সংস্কারমূলক কথা না বলেন, এইটা একটা ল্যাক অফ সাপোর্ট একটা গভর্নমেন্টকে কতখানি নড়বড়া করে দেয়। এই জিনিসগুলো যদি আপনারা না বুঝেন,
আপনারা যে শুধু শুধু সারাক্ষণ আমেরিকান কনস্পিরেসি না ওখানে ইনভলভমেন্ট ছিল, বাট এটা এত বেশি না। নিজেদের দায়টাকে অস্বীকার করে সবকিছু আমেরিকার পাপেটিয়ার হিসেবে নিজেদেরকে দেখাইতেছে, বিষয়গুলো এরকম না। এটা আমাদের ফল্ট, উই ডিড দিস। আমাদের এই ফিউডালিস্টিক পেট্রিয়ার্কাল কালচারের মানুষদেরকে ইসলামের প্রতি কনভিন্স করা কোনো সমস্যাই না, এবং সেটা করা হয়েছে, প্রচুর ইনফ্লুয়েন্সাররা করছে। এই কাজগুলো কন্টিনিউয়াসলি হয়ে গেছে, দিনের পর দিন হয়ে গেছে। লাইফ স্প্রিং এর মতো একটা প্রতিষ্ঠান যেটা মানে একদম চিকন স্টাইলে হচ্ছে সোসাইটিতে কনজারভেটিজম ইনজেক্ট করতেছে। ওদের কেস হিস্ট্রি সবগুলো মিথ্যা। পুল সাইড পার্টি করে বাংলাদেশের মানুষরা, 31 হ্যান্ড করে, ত্যান করে, এগুলো কিছুই করে না। এগুলো হয়তো অতি বড় লোক 2-1 মানুষ হয়তো জীবনে করতে পারে, এগুলো কোনো কেস হিস্ট্রি ট্রু না। ওরা মিথ্যা মিথ্যা কেস হিস্ট্রি বানায় মানুষজনকে কন্টিনিউয়াসলি মানসিক মানে গ্যাসলাইট করছে প্রাতিষ্ঠানিকভাবে। সেই প্রতিষ্ঠানের কোনো ইসে যায় নাই, লাইসেন্স ক্যান্সেল হয় নাই, এরকম একটা ফ্রড প্রতিষ্ঠান আমাদের দেশে টিকে গেছে। পিনাকির ভিডিও হচ্ছে বসে বসে সব মানুষরা দেখে। ফাহাম এসে আইডেন্টিটি পলিটিক্স শুরু করছে যে বাঙালি কি মুসলমান হইতে পারবে কিনা। এই জিনিসগুলো যদি আপনারা দেখেও মনে করেন যে সবকিছু একেবারে হচ্ছে লগিয়ে আমেরিকা স্পুন ফিট করে দিচ্ছে, আপনাদের মাথায় গ্যাস্ট্রিক আছে। ইউ গাইজ ডোন্ট, ইউ সি বাট ইউ ডোন্ট অবজার্ভ। এটা আমার খুব পছন্দের লাইন শার্লক হোমস থেকে। তো আপনারা দেখতেছেন কিন্তু আপনারা অবজার্ভ, আপনারা বিচক্ষণ না, আপনারা জিনিসগুলো অবজার্ভ করতে পারেন না। তো আপনারা আপনাদের সমালোচনাগুলো, এবং আপনাদের দোষ, এই তসলিমা নাসরিনও যখন কখনো সমালোচনা করছে, কখন এটা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ছিল না, এটা বাতিলমূলক ছিল। হয় ফেলা, তুই ফেলায়, মানে ওর ভাবটা হচ্ছে এই সরকার পতন হোক, ফেলায় দেখ, ওকে দেশে না আনলে এই গভর্নমেন্ট থাকার কোনো, আমি বলতেছি না তাকে দেশে না আনাটা কোনোভাবেই ভালো একটা ডিসিশন, বাট তাকে না আনলে এর থাকার কোনো রাইট নাই। তাহলে কে থাকবে? ওই নিজে থাকবে, ও থাকুক। আমাদের তো কোনো প্ল্যান বি নাই, আমরা গ্রুপ কোহেশন মেনটেন করি না, আমরা এক্সট্রিমলি নার্সিসিস্টিক নট ইন আ হোয়াট শুড আই সে, যে আমাদের নিজেদের অ্যাবিলিটিতে কনফিডেন্ট। এই মহিলা পুরো হুজুগে আমরা যে নিজেদের অ্যাবিলিটিতে আত্মবিশ্বাসী টাইপের নার্সিসিস্ট, এটা না। আমরা মনে করি উই নো বেটার, উই ক্যান ডু বেটার, আমাদের হাতেই সবকিছু দেওয়া হোক, এভাবে চিন্তা করি। তো এই কাজগুলো আমাদের রাইট উইং কি বলবো প্রোগ্রেসিভ গ্রুপের মধ্যে আসাদ নূর থেকে শুরু করে, আসিফ মহিউদ্দিন থেকে শুরু করে, কে গোলাম সারোয়ার থেকে শুরু করে, নাদিয়া ইসলাম থেকে শুরু করে, কে ছিল না অ্যান্টি গভর্নমেন্ট। এবং বিষয়টা, এই কালচারটা এটা এত পপুলারাইজ হয়ে গেছিল অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট, পোলাপান কিছু না বুঝে অ্যান্টি গভর্নমেন্ট। জেনজিদের কোন একটা বড় গ্রুপ ছিল যারা শুধুমাত্র অ্যান্টি গভর্নমেন্ট ফর বিং অ্যান্টি গভর্নমেন্ট সেক। তারা এত প্রচার প্রোপাগান্ডা করছে যে একটা ট্রেন্ড হয়ে গেছিল, ইফ ইউ ওয়ান্ট টু বি কুল, তোমার নিজেকে যদি কুল দেখাতে হয় তোমাকে গভর্নমেন্টের বিরোধিতা করতে হবে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। এই যে পুরা পৃথিবীতে ISIS বলেন, আল কায়দা বলেন, বোকো হারাম গুলো বলেন, এগুলোর অস্ত্রের ফান্ড করে হচ্ছে আমেরিকা, ডেফিনেটলি করে। কিন্তু এখানে যে রিক্রুট করে বা রিক্রুটার যারা, এরা মানে মানুষ যেসব কর্মীদের রিক্রুট করা হয়, এরা মুসলমানই, এরা হচ্ছে খ্রিস্টান না, এরা বুদ্ধিস্ট না। মুসলমানদের পলিটিক্যাল আইডিয়ালে জিহাদ ছিল দেখেই ওরা এভাবে সংঘবদ্ধ হয়, তারপরে যে তারা সিক করে যে কই কোত্থেকে অস্ত্র কেনা যায়। এই সমস্যা আছে, এই পার্টিকুলার আইডিওলজির একটা সমস্যা আছে। এই পার্টিকুলার আইডিওলজির মানুষরা এখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাই যাইতেছে। এই জিনিসটাকে ইগনোর করে লাভ নাই। আপনারা সবকিছুকে এমনভাবে সাজাইতে চান যেটাতে হিউম্যান পপুলার সেন্টিমেন্টকে খুব একটা আঘাত না করা হয়, বাট পপুলার সেন্টিমেন্টটাই আসলে আপনাদের মূল প্রবলেম। আপনারা যদি এখন ইনফ্লুয়েন্সারদেরকে হয়তো আমি এতটুকুই বলতে পারি, আপনারা যদি মনে করেন যে বাংলাদেশকে আপনারা যাদেরকে পছন্দ করেন বা যারা থাকলে অ্যাটলিস্ট মৌলবাদীরা আসবে না, তাদের যদি ক্ষমতায়ন চান, তাদের নেক্সট টাইম ইফ ইউ ক্যান, আমি জানি আপনাদের সেই ক্যাপাসিটিই নাই, রাইট উইঙ্গারদের দেখে আপনারা কিছু শিখবেন না। তারপরে যদি সম্ভব হয় তাহলে সমালোচনাগুলো সংস্কারমূলক এবং গঠনমূলক করেন, বাতিলমূলক না। আপনাদের আইডিয়াল এবং আপনাদের পারফেকশনের স্ট্যান্ডার্ডে বেঁচে থাকা, ওই স্ট্যান্ডার্ডে ওই এক্সপেকটেশনে যাপন করা, এটা আমার মনে হয় যে
সব সময় সম্ভব হয় না, ইটস সামটাইমস ডিফিকাল্ট, সামটাইমস ফিজিবল না, বাট তারপরেও মানুষের ইনফ্লুয়েন্স আছে, মানুষরা চাইলে অনেক কিছু হয়। পেনাল পপুলিজম লাস্ট সময় ছিল, সো সেই ইনফ্লুয়েন্সটা যেহেতু আছে সেটাকে পজিটিভলি কাজে লাগাইতে পারতেন, সেটা আপনারা করেন নাই। সো আই থিঙ্ক কিছুটা রেসপন্সিবিলিটি আমাদের উপরে বর্তায়। 13 বছরের মেয়ে বাচ্চা বলেছে আমরা 15 বছর অত্যাচার। That's kind of sweet. আচ্ছা, আমি অনেক কথা বললাম, আমার কথা বলা শেষ। আপনারা যদি এখান থেকে আমার কথা থেকে আপনাদের অ্যাগ্রি করতে হবে না, ডেফিনেটলি আপনাদের নিজস্ব আইডিয়া আছে। যদি আপনার মনে হয় যে এটা একটা নতুন পার্সপেক্টিভ দেয় এবং এই পার্সপেক্টিভটা যদি আপনাদেরকে কিছুটা হলেও ভাবাইতে সাহায্য করে, তাহলে এটাই হবে আমার সার্থকতা। তো আমি আজকের জন্য যাই, ভালো থাকবেন, বাই বাই।